এই জামাই তো পুরাই হিরো গো। হিরো না রাজপুত? চুলের সিটিং দেখছ? চায়ের কাপে চুমুক দিতে দিতে উঠানের একপাশে বসা ফুপি কাকিদের মাঝে চলছে কড়া আলোচনা। আরিশ পাত্তা দিচ্ছে না এসবকে, বরং তার চোখ আটকে আসছে উঠানে দাঁড়িয়ে থাকা অরার দিকে। হালকা রোদে ঝিকিমিকি করে উঠছে অরার শাড়ির পার। আরিশ পাশে দাঁড়িয়ে বলল, জানো হামিংবার্ড, এই গ্রামের বিয়েটা আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে। অরা মৃদু হেসে বলে, তার মানে গ্রামের সৌন্দর্য দেখে আপনি শহরে বিয়ে, হাই প্রোফাইল রিসেপশন আর ডিজে নাইট ভুলে গেছেন? ভুলিনি, কিন্তু এই উঠান, চাল ধোয়া মাটির গন্ধ আর সবার এমন সহজ সরল জীবনযাপন সব কিছুই মন কেড়ে নিয়েছে। তাহলে এখানেই থেকে যাই। আরিশ মুচকি হাসল। আশেপাশের উপস্থিত সবার দৃষ্টি যেন ওদের দিকেই। ওরাকে তার বর কতটা ভালোবাসে সবার মুখে মুখে এখন এসব কথাই ছড়াচ্ছে। থাকার তো উপায় নেই ডার্লিং। বুঝলাম, আপনার খুব অসুবিধা হচ্ছে, তাই না? তেমন কিছু না, তবে মাঝে মধ্যে একটু গরম লাগছে এই আর কি। ওরা শব্দ করে হেসে উঠল। শহরের শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরের আরামে অভ্যস্ত মানুষ হঠাৎ করে গ্রামের কাঁচা উঠোন, খোলা বাতাস আর চড়া রোদের মাঝে পড়লে একটু তো অস্বস্তি হবেই। আগামীকাল বিকেলেই তো ফিরব, ভালোভাবে বিয়েটা মিটুক শুধু। আরিশ অরার কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত লোকজনের মধ্যে বড্ড অসুবিধা হচ্ছে পাখি। ওমা, মাত্র তো বললেন তেমন অসুবিধা হচ্ছে না। তাহলে? এটা তো অন্য অসুবিধা, বউয়ের সাথে রোমান্স করতে না পারার অসুবিধা, বুঝলে? ওরা মুচকি হাসল, কিছু না বলেই অন্যদিকে এগোলো। আরিশ বেচারা দাঁড়িয়ে রইল কেবল। একটু পরে উর্মির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। মল্লিক বাড়ির উঠানে টুকটাক সাজসজ্জার শেষ ছোঁয়া চলেছে। বাতাসে ভেসে আসছে মেহেদি পাতার গন্ধ আর বিয়েবাড়ির লোকজনের হৈহুল্লোড়। উঠোনের মাঝখানে পাটি বিছিয়ে বসে আছে আঞ্জুম মল্লিক। বয়সের ভারে নজ্জু হলেও মুখে প্রশান্তির ছাপ। শাড়ির আঁচল কোমরে গুজে দু হাতে শিলনোড়ায় ঘষে ঘষে হলুদ বাটছেন তিনি। এই বয়সে নিজের নাতনির গায়ে হলুদের হলুদ তিনি নিজ হাতে বাটবেন, এ যেন তার দীর্ঘদিনের স্বপ্ন। চারপাশে নারী কণ্ঠে টুকটাক গান শুরু হয়েছে। আয় গে উর্মি, আয় রে বউ, হলুদের রঙে তুই সোনালি হবি রে। এই সময় নয়না এসে দাদির পাশে এসে দাঁড়ালো। তার চোখে মুখে প্রশান্তির এক পারদ, কিন্তু সেই আড়ালের নিচে লুকিয়ে থাকা গভীর বিষণ্ণতা চোখে পড়ার মতো। আঞ্জু মল্লিক বাটনার হাত থামিয়ে মুচকি হেসে বললেন, কিরে নয়না, বোনদের তো হিল্লে হয়ে গেল, এরপর কি তোর পালা? আমি তো বিয়েই করব না, শান্ত স্বরে জবাব দিল নয়না। দাদি চোখ কুঁচকে তাকালেন তার দিকে, বললেন, দেখা যাবে, সময় হলে নিজেই বলবি। দাদি, আমারে বিয়ে দিয়ে দাও। আঞ্জুম মল্লিকের কথায় নয়না ম্লান হেসে ফেলল। মুহূর্তেই যেন মন ছুটে গেল কারো দিকে। পলাশ কেমন আছে এখনো? নয়নার কথা কি একেবারে ভুলে গেছে? এই নয়না। আচমকা নিশানের ডাকে হকচকিয়ে গেল নয়না। নিশান তার ফুফাতো ভাই, সবে এইচএসসি পরীক্ষা শেষ করেছে। জি ভাই, একটা কাজ করতে হবে তোকে। কি কাজ? নিশান হাত তুলে দাঁড়িয়ে থাকা এক কিশোরীর দিকে ইশারা করে বলল, ওই যে লাল টুকটুকে শাড়ি পরে যে মেয়ে দাঁড়িয়ে আছে, ওর নাম বেলি। তুই গিয়ে বলবি নিশান ভাইয়া আপনাকে কলপারে দেখা করতে ডেকেছেন। নিশানের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। নয়না মুচকি হাসল। হবু ভাবিকে তার বেশ পছন্দ হয়েছে। ঠিক আছে ভাইয়া, লক্ষ্মী বোন আমার, রাতে তোর জন্য বাতাসা আর মুড়ি নিয়ে আসবো, এখন যা। শব্দ করে হেসে উঠল নয়না। ছোটবেলা থেকে যখনই দাদাবাড়িতে আসে নিশান, ভাই বোনেরা মিলে মুড়ি আর বাতাসা খায়, সে এক চেনা আনন্দ। নয়না ধীরে ধীরে বেলির দিকে এগিয়ে গেল আর নিশান হাঁটতে শুরু করলো কলপারের দিকে।
উর্মির গায়ে হলুদের আনন্দ যেন এখনো মল্লিক বাড়ির উঠোনে রয়ে গেছে। সকালে রোদ গড়িয়ে এখন বিকেলের পড়ন্ত আলো, চারিদিক গাঢ় কমলা রঙে রাঙা। উঠানে সাজানো চেয়ার টেবিল, মাথার ওপর বেলুন আর রঙিন কাগজের লতাপাতা বাতাসে ভাসছে। বাড়ির ছোট ছেলেমেয়েরা হলুদের থালা হাতে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। কেউ কেউ হলুদের গন্ধ এখনো গায়ে মেখে বসে আছে এক কোণে। অন্তপুরে তখন ব্যস্ততা চরমে। উর্মিকে স্নান করিয়ে ঘরে আনা হয়েছে। ওর মা আর চাচিরা মিলে বিয়ের পোশাক, গয়না, টুকিটাকি সব সাজিয়ে রেখেছে বড় ট্রাঙ্কের ওপর। রান্নাঘরে তখন ধোয়া উঠছে একটার পর একটা হাঁড়িতে। গরুর মাংস, পোলাও, রোস্ট, পায়েস আর বিশেষ করে গ্রামের বিখ্যাত চালতা টক সবই তৈরি হচ্ছে অতিথিদের জন্য। রান্নার গন্ধ ভেসে এসে বাতাসে মিশে যাচ্ছে। চারপাশে যেন এক অদ্ভুত সুখের অনুভব ছড়িয়ে পড়েছে। ওরার মা রোকসানা বেগম বারান্দায় দাঁড়িয়ে এসব দৃশ্য দেখছেন। তার মুখে একরাশ প্রশান্তির ছাপ। পাশে দাঁড়িয়ে আছে নয়না, ওরা। তাদের পেছনে এসে দাঁড়ায় আরিশ, পাঞ্জাবির হাতা গুটিয়ে রাখা, চুল হালকা এলোমেলো। বিয়ে উপলক্ষে পাঞ্জাবি পড়েছে সে। বিয়ে বাড়িতে এসে আমি যত না খাচ্ছি তার চেয়ে বেশি রান্নার গন্ধ খেয়ে ফেলেছি। হামিংবার্ড। ওরা মুচকি হাসল। এখন বুঝলেন গ্রামের বিয়ের আয়োজন কি পরিমাণ কষ্টসাধ্য। কষ্ট না, বরং মজা। এই দৌড়াদৌড়ি, হাঁকডাক, কাঁচা উঠানে মুরগির দৌড়ানো, এসব তো আগে কখনো দেখিনি। সেজন্য হয়তো এতটা ভালো লাগছে। ওরা হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। নয়না তখন নিচে তাকিয়ে আছে চুপচাপ। এদিকে উর্মিকে সাজানোর কাজ যে শুরু হয়েছে। ঘরের ভিতর হাসি ঠাট্টায় জমে উঠেছে মেয়েদের আসর। উর্মির ফুপু রিনা গলায় সোনার হার ঝুলিয়ে দিয়ে বলেছেন, এই হারটা আমি বিয়েতে পেয়েছিলাম, আমি ওর ভাগ্নিকে দিলাম। বোনেরা গায়ে সুগন্ধি ছিটাচ্ছে। কেউ ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে, কেউ কপালে টিপ পরিয়ে দিচ্ছে। উর্মি আয়নায় তাকে নিজেকে যেন চিনতেই পারছে না। লজ্জায় তার মুখ গাঢ় লাল। বিকেলের আলো তখন একটু একটু করে ম্লান হয়ে যাচ্ছে। বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে আলোকসজ্জার লোক। গাছের গায়ে গায়ে বাল্ব লাগানো হচ্ছে। বাড়ির বয়োজ্যেষ্ঠরা বারবার চেক করছে বরপক্ষের লোকজন ঠিক কখন আসবেন। সন্ধ্যার নিভৃতে মল্লিক বাড়ির উঠানে জমে উঠল বিয়ের আসর। চারপাশ আলোয় আলোকিত, ফুলে মোড়া। বরযাত্রীদের আগমনে মুখর হয়ে উঠেছে পরিবেশ। গ্রামের লোকজন আর আত্মীয় স্বজন সবাই মিলে একসঙ্গে আনন্দে মেতেছে। কিছুক্ষণের মধ্যে উর্মির বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। সকাল থেকে শুরু হয় আয়োজন। আজকে বিকেলের এই মুহূর্তে সফল সমাপ্তি পেয়েছে। বর আর বউয়ের জন্য সাজানো গাড়ি আস্তে আস্তে প্রস্তুত। উর্মির মা আড়ালে বসে কাঁদছেন। একটু আগেই মামের কান্নাকাটি শুনে সবার মন খারাপ হয়েছিল। এখন উর্মিকে নিয়ে ওরা আঞ্জুম বরের গাড়ির দিকে এগোচ্ছে। ওরা উর্মির কাঁধে হালকা হাত দিয়ে বলল, সাবধানে যাস উর্মি, ভালো থাকিস। উর্মি কিছু বলতে পারল না। ওরাকে জড়িয়ে ধরল শুধু। বরপক্ষের লোকজন অপেক্ষায় আছে। উর্মি আর তার বর গাড়িতে উঠে বসলেন। হাতে হাত রেখে একে অপরকে অশ্রুম্লান করছিলেন। উঠানের লোকজন বিদায়ের শেষবারের মতো হাত নাড়ালো। গাড়িটি ধীরে ধীরে বাড়ির গেট থেকে বেরিয়ে গেল। ওরা, নয়না, আরিশ বিদায় জানালো। গাড়িটি ধীরে ধীরে মাটির পথ ধরে গ্রামের সড়ক পেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল নতুন জীবনের দিকে। গ্রাম থেকে ফিরে এসেছে ওরা আর আরিশ। গ্রাম্য বিয়ের উৎসব, কোলাহল, হাসি আনন্দ পেছনে ফেলে এখন শহরের চেনা ছন্দে ফিরছে তারা। রাত তখন 10:30। লম্বা যাত্রায় ক্লান্ত হলেও ওরার চোখে ঘুম নেই। সুটকেস থেকে জিনিসপত্র বের করে গুছিয়ে নিচ্ছিল সে। আরিশ শাওয়ার নিয়ে বেরিয়ে এলো, চুল ভেজা, শরীরে কেবল তোয়ালে। এখন এসব গোছাতে হবে না। ওরা পেছনে ফিরে তাকে মৃদু হেসে বলল, সবকিছু কেমন এলোমেলো লাগছে, গুছিয়ে না নিলে শান্তি নেই।
আরিশ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। এলোমেলো শুধু বাসা না, এই 2 দিনে আমার ভেতরটা এলোমেলো হয়ে গেছে। ওরা কিছু বলার আগেই আরিশ তার পেছন থেকে এসে কোমর জড়িয়ে ধরল। গরম নিঃশ্বাস পড়ল ঘাড়ে। ওরার শির দ্বারা বেয়ে শিহরণ বয়ে গেল। আমি জানি তুমি ক্লান্ত, কিন্তু বিশ্বাস করো হামিংবার্ড, তোমায় ছুতে না পারার যে আকুলতা নিয়ে ফিরেছি সেটাই আমাকে আরো পাগল করে দিচ্ছে। আরিশ, ওরা হালকা কাঁপা গলায় বলল, চুপ, কিছু বলো না, শুধু অনুভব করো। তার ঠোঁট ধীরে ধীরে ওরার কানের কাছে নেমে এলো, তারপর ঘাড়ে। ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে ওরা চোখ বন্ধ করে ফেলল। সারা দেহে রক্তের স্রোত যেন উথলে উঠল। আরিশ তাকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, 2 দিনের তৃষ্ণা আজ এই মুহূর্তে মিটিয়ে দাও। ওরা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে নিজের সমস্ত অস্তিত্ব মেলে ধরল আরিশের সামনে। দুজন ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল। শহরের নির্জন রাত্রি আর জানালা দিয়ে আসা হালকা বাতাসের ছোঁয়ায় তারা একে অপরকে ছুঁয়ে দিল সমস্ত হৃদয় দিয়ে। চাঁদের আলো ঘরের এক কোণে স্থির দাঁড়িয়ে থাকল, আর তাদের দুটি দেহ ছায়ার মতো একাকার হয়ে মিলিয়ে গেল এক গোপন ভালোবাসার মহাকাব্যে। চাঁদের আলো ঘরের এক কোণে স্থির দাঁড়িয়ে রইল, আর তাদের দুটি দেহ ছায়ার মতো একাকার মিলিয়ে গেল এক গোপন ভালোবাসার মহাকাব্যে। রাত গভীর হলো। দুজনেই নিঃশব্দে পাশে শুয়ে একে অপরের নিঃশ্বাস গুনছে। ওরা চোখ বন্ধ করে রাখলেও ঘুম আসছে না। আরিশের বুকের ওপর মাথা রেখে ভাবছে, এই মানুষটার মাঝে হারিয়ে যেতে তার এত ভয় ছিল কেন। আরিশ এক হাতে ওরার চুলে বিলি দিতে দিতে বলল, তুমি জানো পাখি, এই মুহূর্তটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছিলাম। ওরা নিরুত্তর। বুকের ওপর কান পেতে নিঃশব্দে আরও একটু কাছে সরে এলো। লজ্জায় যেন গলার ভেতর কথা আটকে গেছে। আজ প্রথমবার ওরা নিজে থেকে আরিশকে আলতো করে আলিঙ্গন করছিল। ঘনিষ্ঠতার মুহূর্তগুলোতে ওরার কোমলতা আর আবেগময় প্রতিক্রিয়া আরিশের হৃদয়ে স্পর্শ করে গেছে অনেক গভীরভাবে। তার নিঃশব্দ কণ্ঠস্বর, শিথিলতা আর নিজের অনুভূতি প্রকাশের সাহস, এসব মিলেমিশে তৈরি করেছিল এক নতুন, এক অন্যরকম অনুভূতির পরশ, যে আরিশের মধ্যে এক অসীম আনন্দ ও তৃপ্তির স্রোত বইয়ে দিয়েছিল। সে আজ খুব খুশি, কারণ ওরা তার প্রতি যত্ন ভালোবাসা প্রকাশের জন্য নিজেকে পুরোপুরি উন্মুক্ত করেছে। কি হলো পাখি, লজ্জা পাচ্ছ? নট ব্যাড, বাট এত লজ্জাবতী পাখিটাও যে এত। ওরা আরিশের ঠোঁটে আঙুল চেপে ধরে কথা থামিয়ে দিয়ে বলে, আপনি আসলে একটা বজ্জাত লোক। এসব নিয়ে আর কিছু বললে ওরার কণ্ঠ থেমে গেল। আরিশ তার কোমল ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। কিছু বলছি না, আর ঘুমাও। আগামীকাল অফিসে জরুরি কাজ আছে, সকাল সকাল উঠতে হবে। অনেক কিছু না বলে আরিশকে আরেকটু গভীরভাবে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো।